হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির সম্বন্ধে। এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 3 পথম মুভি, যে মুভিটি রিলিজ হয়েছিল সাল 2016-তে এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.8। এই মুভির কাহিনী শুরু হয় সাল 1991-তে, যেখানে আমরা উইন্টার সোলজারকে হাইড্রার ক্যাম্পের মধ্যে দেখতে পাই। আমরা বাকি বান্সকে সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারের মধ্যে, এবং এরপরে আমরা বাকি বান্সকে দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজারের মধ্যে। আসলে উইন্টার সোলজারই হলো বাকি বান্স, এবং এরপরে এই কাহিনীতে সাল 1991-তে দেখানো হয় বাকি বান্স হাইড্রার বেসের মধ্যে রয়েছে, যেখানে হাইড্রা তার ব্রেনকে একেবারে ব্রেন ওয়াশ করে দেয়। আসলে তাকে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি করা হচ্ছিল, এবং তার ব্রেন ওয়াশ করার পর তাকে একটি মিশনের মধ্যে পাঠানো হয়, যেখানে আমরা দেখতে পাই বাকি বান্স একটি গাড়িকে ধাওয়া করছে, এবং সে ওই গাড়িটির একেবারে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, এবং সে ওই গাড়িটির ডিগি থেকে একটি সিরামকে নিয়ে ওখান থেকে একেবারে চলে যায়। এটি আসলে একটি সুপার সোলজার সিরাম ছিল, এবং এখন সে যে গাড়িটির উপরে একেবারে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, এই গাড়িটি আয়রন ম্যানের পিতা অর্থাৎ টনি স্টার্কের পিতা হাওয়ার্ড স্টার্ক, এবং এই অ্যাক্সিডেন্টের প্রভাবে টনি স্টার্কের মাতা পিতা একেবারেই মারা যায়। এবং এরপরে মুভির কাহিনী চলে আসে প্রেজেন্ট ডে এর সময়। ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো, ফ্যালকন এবং ওয়ান্ডা একসাথে নাইজেরিয়ার একটি ক্যাম্পের মধ্যে হাইড্রার একটি সুপার সোলজারকে, যার ব্রেন ওয়াশ ঠিক বাকি বান্সের মতো করা হয়েছিল, তারা তাকে একটি বায়োলজিক্যাল ওয়েপনকে চুরি করা থেকে একেবারে বাধা দিচ্ছিল, এবং এর সাথে তার টিমও ছিল। কিন্তু ব্ল্যাক উইডো, ওয়ান্ডা এবং ফ্যালকন ওই সুপার সোলজার টিমের সমস্ত সদস্যকে এক এক করে মেরে দিচ্ছিল। এরপরে শুধুমাত্র ওই সুপার সোলজারটি রয়ে যায়, যার সামনে সোজা ক্যাপ্টেন আমেরিকা চলে আসে, এবং তার সাথে ক্যাপ্টেন আমেরিকার লড়াই চলতে থাকে। এবং যখন সে ক্যাপ্টেন আমেরিকার কাছে একেবারে হেরে গিয়েছিল, তখন সে একটি বোমকে একেবারে অন করে দেয়, যেটি আসলে তার শরীরের মধ্যেই ছিল, এবং এরপরে একটি ব্লাস্ট হতে শুরু করে। কিন্তু ওই ব্লাস্টের প্রভাবে ক্যাপ্টেন আমেরিকা একেবারে ইনজার্ড হওয়ার আগে ওয়ান্ডা ওই সুপার সোলজার এবং ওই বোমকে একটি বড় বিল্ডিং এর উপরে ছুঁড়ে ফেলিয়ে দেয়, এবং ওখানে ব্লাস্টের প্রভাবে অনেক সাধারণ মানুষই একেবারে মারা যায়। কিন্তু ওয়ান্ডা কখনো এটাকে জেনে বুঝে করেনি, কিন্তু সে এর ফলে অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়। এবং এরপরে ক্যাপ্টেন আমেরিকা ওয়ান্ডার কাছে চলে আসে, এবং সে বলতে থাকে এটা আমাদের দুজনেরই ভুল, কিন্তু আমাদের এই কাজের মধ্যে এটা হয়ে থাকে, এবং আমরা যদি এটার সম্বন্ধে বেশি পরিমাণে চিন্তা করি, তাহলে কখনোই আমরা নিজেদের কাজকে করতে পারবো না। এবং এরপরে অ্যাভেঞ্জার টিমের একটি মিটিং শুরু হয়, যেটি ইউএস সেক্রেটারি অফ স্টেট থেকে শুরু হয়ে যায়, এবং এখানে আমরা থেরিয়াস রোজকে দেখতে পাই, যাকে আমরা দেখতে পেয়েছিলাম এর থেকে আগে দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির মধ্যে, যে হাল্কের পিতা বেটি রোজের পিতা ছিল। আসলে সে প্রথমে আর্মির জেনারেল ছিল, কিন্তু সে হার্ট অ্যাটাকের পর একেবারে সে আর্মিকে ছেড়ে দেয়। জেনারেল রোজ অ্যাভেঞ্জারের সমস্ত টিমকে বলতে থাকে যে অ্যাভেঞ্জাররা আসলে যেই সমস্ত মিশনকে করেছিল, তখন তোমরা তোমাদের শত্রুদেরকে একেবারে মেরে দিতে পেরেছিলে, কিন্তু এর প্রভাবে অনেক সাধারণ মানুষও একেবারেই মারা যায়। এই জন্য আমার নজরে তোমরা একটা বড় বিপদ, এমনকি তোমরা কোন রকম পারমিশন ছাড়াই যে কোনো দেশের মধ্যে পৌঁছে যাও, এবং ওখানে তোমরা সবকিছুকে ধ্বংস করতে থাকো, যার ফলে অনেক সাধারণ মানুষও একেবারেই মারা যায়। কিন্তু আজকের পর থেকে এগুলো কিছুই আর হবে না। আমার কাছে এটির একটি উপায় রয়েছে। জেনারেল রস অ্যাভেঞ্জারের টিমকে একটি এগ্রিমেন্ট দেয়, যেটিকে বলা হয় সোকোভিয়াস ল। আসলে 117টি দেশ বেছে নিয়েছে যে অ্যাভেঞ্জার নিজের ইচ্ছে অনুসারে যে কোনো জায়গার মধ্যেই হামলা করতে পারবে না, এবং এখন তারা একটি প্রাইভেট অর্গানাইজেশনও থাকবে না, বরং তারা একেবারে ইউএন এর আন্ডারে কাজ করবে। অর্থাৎ তাদেরকে যখন ইউএন অর্ডার দিবে, তখনই তারা কোনো মিশনের জন্য একেবারে যেতে পারবে। টনি স্টার্ক সোকোভিয়ান লকে একেবারে মেনে নেয়, কারণ অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে যখন আল্ট্রন সোকোভিয়ার উপরে একেবারে অ্যাটাক করে দিয়েছিল, তখন ওখানে অনেক সাধারণ মানুষেরই একেবারে জীবন চলে যায়। আসলে টনি স্টার্ক নিজেই আল্ট্রনকে বানিয়েছিল, এই জন্য সোকোভিয়াতে যা যা হয়েছিল সেটির জন্য টনি নিজেকেই দোষী মনে করত। এই জন্য সে সোকোভিয়ান লতে সাইন করার জন্য একেবারে মেনে যায়। অন্যদিকে স্টিভ রজার্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা সেই পেপারের মধ্যে সাইন করতে চাচ্ছিল না, কারণ সে সরকারের উপর অতটা বেশি পরিমাণে বিশ্বাস করত না। আসলে সে তার নিজের উপর এবং তার সিদ্ধান্তের উপর অনেকটাই বেশি পরিমাণে বিশ্বাস করত, এই জন্য সে আর সোকোভিয়ান লকে সাইন করেনি। এই কারণে অ্যাভেঞ্জার দুটো টিমে একেবারে বিভক্ত হয়ে যায়। একটি টিম হলো টনি স্টার্কের, যারা সোকোভিয়ান লকে একেবারে মেনে নিতে চেয়েছিল, যারা একেবারে গভর্নমেন্টের আন্ডারে কাজ করতেও চেয়েছিল, এবং আরেকটি টিম হলো ক্যাপ্টেন আমেরিকা, যারা সিল অর্গানাইজেশন শেষ হয়ে যাওয়ার পর তারা কারো আন্ডারে কাজ করতে চাইছিল না, এবং তারা নিজেদের সিদ্ধান্তকে নিজেরাই নিতে চেয়েছিল। অন্যদিকে আমাদেরকে জিমো নামক একটি ব্যক্তিকে দেখানো হয়, যে আসলে আগে সোকোভিয়ার মধ্যে কার্নেল ছিল, কিন্তু যখন অ্যাভেঞ্জারের সাথে আল্ট্রনের লড়াইয়ের মধ্যে অনেক সাধারণ মানুষ মারা যায়, এই জন্যই সে একেবারে একটি আতঙ্কবাদীতেও পরিণত হয়ে যায়, এবং সে কোনো পরিস্থিতির মধ্যেই অ্যাভেঞ্জার টিমের উপর একেবারে রিভেঞ্জ নিতে চায়। এবং এরপরে সে হাইড্রার একটি হ্যান্ডেলের কাছে পৌঁছে যায়, যেখানে সে ওই হাইড্রা ওই গুপ্ত বইকে একেবারে পেয়ে যায়, যেখানে হাইড্রার সমস্ত প্রকার সুপার সোলজারের বিভিন্ন
বিভিন্ন ধরনের ট্রিগার পয়েন্ট একেবারে লেখা ছিল, অর্থাৎ এমন কয়েকটি ওয়ার্ড যেটিকে বলে নেওয়ার পর হাইড্রার যে কোনো সুপার সোলজারকেই একেবারে নিজের ইচ্ছে অনুসারে কাজ করানো যেত। অন্যদিকে আমাদেরকে ওয়াকান্ডার রাজাকে দেখানো হয়, যে টনি স্টার্ক এবং তার টিমকে একেবারে থ্যাঙ্কস বলে, কারণ তারা এগ্রিমেন্টকে সাইন করতে একেবারে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু তখনই ওখানে একটি বোম বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে ওয়াকান্ডার রাজার একেবারে মৃত্যু হয়ে যায় এবং তার মৃত্যুর পর তার ছেলে অর্থাৎ তাচালা অনেকটাই বেশি পরিমাণে ভেঙে পড়ে। তাচালা আসলে ব্ল্যাক প্যান্থার ছিল। সিসিটিভি ফুটেজের মধ্যে দেখানো হয় যে মানুষটি বোম ব্লাস্ট করিয়েছিল তাকে দেখতে পুরোপুরি বাকি বান্সের মতো দেখতে। এই জন্যই তাচালা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার বাকি বান্সকে যে কোনো পরিস্থিতির মধ্যেই একেবারে শেষ করে দিতে চেয়েছিল। ক্যাপ্টেন আমেরিকা এই ইনফরমেশনকে একেবারে পেয়ে যায়। ব্ল্যাক প্যান্থার এবং পুরো মিলিটারি ফোর্স তার বন্ধু বাকি বান্সকে শেষ করার জন্য একেবারে পিছনে পড়ে গিয়েছে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা পুরোভাবে মনে করত বাকি বান্স তার বন্ধু উইন্টার সোলজার পুরোভাবে বদলে গিয়েছে বলে। কারণ ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজারের শেষে যখন ক্যাপ্টেন আমেরিকা জলের মধ্যে একেবারে ডুবে যাচ্ছিল তখন বাকি বান্স তাকে একেবারে বাঁচিয়ে নিয়েছিল। এই জন্য সে বাকি বান্সকে বাঁচানোর জন্য বুকারেস্ট শহরের মধ্যে পৌঁছে যায়। যখন ক্যাপ্টেন আমেরিকা বাকি বান্সের সাথে কথা বলছিল তখনই তাদের উপরে মিলিটারি একেবারে অ্যাটাক করে দেয় এবং এখানে ব্ল্যাক প্যান্থারও এসে যায়, যে বাকি বান্সকে মারার জন্য তার পিছু নিয়েছিল। ক্যাপ্টেন আমেরিকা এবং ফ্যালকন বাকি বান্সকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ব্ল্যাক প্যান্থার কোনোভাবে বাকি বান্সকে একেবারে ধরে নেয়। কিন্তু সে বাকি বান্সকে মারার আগেই এখানে আয়রন ম্যানের বন্ধু অর্থাৎ যে ইউএস আর্মির মধ্যে একেবারে কাজ করে থাকে, যার আসল নাম ছিল জেমস রোডি এবং যার কাছে ওয়ার মেশিনও রয়েছে, সে নিজের টিমের সাথে ওখানে একেবারে পৌঁছে যায় এবং তারা সবাইকে একেবারে গ্রেফতার করে নেয় এবং তাদেরকে একটি গোপন জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে বাকি বান্সকে খুবই সুরক্ষিত ভাবে রাখা হয়েছিল। এবং ওখানে একটি সাইকিয়াট্রিস্টও এসে যায়, যে বাকি বান্সকে প্রশ্ন করতে থাকে এবং এই সাইকিয়াট্রিস্টটি ছিল জিমো, যে হাইড্রার ওই গোপন বুককে খুঁজে নিয়েছিল, যার মধ্যে ওই সমস্ত কোড ওয়ার্ড গুলো রয়েছে, যেটিকে পড়ে নেওয়ার পর সে হাইড্রার যে কোনো সুপার সোলজারকে সে তাকে পুরোভাবেই নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারে। এবং যখন সে ওখানে ওই লাইনগুলোকে পড়তে থাকে তখন বাকি বান্সের মাইন্ড পুরোভাবেই খারাপ হয়ে যায় এবং এখন সে জিমোর কন্ট্রোলে রয়েছে। এবং এখানে ক্যাপ্টেন আমেরিকা এবং ফ্যালকনও চলে আসে, কিন্তু বাকি বান্স তাদের উপরে একেবারে অ্যাটাক করে দেয় এবং তারা দুজনেই বাকি বান্সের সামনে টিকতে পারেনি, কারণ তাদের ওয়েপন্স গুলোকে একেবারে বন্দি করে নেওয়া হয়েছিল। এখানে আসলে আয়রন ম্যানও ছিল, কিন্তু তার কাছেও আয়রন ম্যান স্যুটটি ছিল না। সে ইউএন এর পারমিশন ছাড়া সে আয়রন ম্যান স্যুটকে কখনোই পরতে পারতো না, কারণ সে এগ্রিমেন্টকে একেবারে সাইন করে নিয়েছিল। কিন্তু এরপরও তার কাছে আয়রন ম্যানের হ্যান্ড ছিল, যেটির সাহায্যে সে বাকি বান্সের উপরে একেবারে অ্যাটাক করে দেয়, কিন্তু সে নিজের হাতের সাহায্যে বাকি বান্সকে হারাতে পারছিল না। বাকি বান্স এখান থেকে টেরিস্টের দিকে পৌঁছে যায়, যে হেলিকপ্টারকে ব্যবহার করে ওখান থেকে একেবারেই চলে যাচ্ছিল। তখনই ওখানে ক্যাপ্টেন আমেরিকা চলে আসে, যে বাকি বান্সের হেলিকপ্টারকে একেবারেই ধরে নেয় এবং তারা দুজনেই একেবারে জলের মধ্যে পড়ে যায়। বাকি বান্স একেবারে অজ্ঞান হয়ে যায়, যার ফলে ক্যাপ্টেন আমেরিকা তাকে একেবারে তুলে নিয়ে চলে যায় এবং যখন বাকি বান্সের জ্ঞান ফেরত চলে আসে তখন সে আগের মতোই একেবারে নর্মাল হয়ে যায় এবং সে বলতে থাকে হাইড্রার প্রোগ্রাম এখনো তার মাইন্ডের মধ্যে রয়েছে বলে। এবং জিমো ওই কোডগুলোকে পড়ার পর তার মধ্যে থাকা উইন্টার সোলজারের পার্সোনালিটি একেবারে অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে সাইবেরিয়ানের সম্বন্ধে একেবারে জানতে চেয়েছিল। সাইবেরিয়া হাইড্রার খুবই একটি গোপনীয় কেন্দ্র ছিল এবং এখান থেকে কাহিনী সাল 1991 অর্থাৎ অতীতের মধ্যে একেবারে পৌঁছে যায়, যখন বাকি বান্স পুরোভাবে হাইড্রার কন্ট্রোলে ছিল। তখনই সে টনি স্টার্কের পিতা হাওয়ার্ড স্টার্কের গাড়ির উপরে একেবারে অ্যাটাক করে দিয়েছিল, যার ফলে টনি স্টার্কের মাতা পিতার একেবারে মৃত্যু হয়ে যায়। বাকি বান্স হাওয়ার্ড স্টার্কের গাড়ি থেকে ওই সুপার সোলজার সিরামকেও নিয়ে নেয়, যেটিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ক্যাপ্টেন আমেরিকার শরীরের মধ্যে একেবারে ইনজেক্ট করা হয়েছিল। এবং এই সিরামকে ব্যবহার করে হাইড্রা অনেক শক্তিশালী সুপার সোলজারকেও বানায়, যারা বাকি বান্সের থেকেও অনেকটাই ভয়ঙ্কর ছিল। এবং তারা এখনো পর্যন্ত সাইবেরিয়া হাইড্রার ক্যাম্পের মধ্যে ক্রায়োজনিক স্লিপের মধ্যে রয়েছে এবং তাদেরও ব্রেন ওয়াশ করা হয়েছে বাকি বান্সের মতো। এবং জিমো এই সমস্ত সুপার সোলজারকে ব্যবহার করতে চেয়েছিল এবং ক্যাপ্টেন আমেরিকা জিমোকে আটকানোর জন্য একটি টিমকে বানায়, যেখানে তার সাথে ছিল ফ্যালকন, ওয়ান্ডা, বাকি বান্স, হকাই, যে অ্যাভেঞ্জার টিম থেকে একেবারে রিটায়ারমেন্ট নিয়েছিল, এবং অ্যান্টম্যান। অন্যদিকে আমাদেরকে জেনারেল রসকে দেখানো হয়, যে টনি স্টার্ককে বলতে থাকে বাকি বান্সের জন্য অনেক মানুষেরই মৃত্যু হয়েছে এবং তোমার কাছে 36 ঘন্টা রয়েছে এবং আমাদেরকে এই সময়ের মধ্যেই বাকি বান্সকে চায়। এবং এরপরে টনি স্টার্ক স্পাইডারম্যানের ঘরের মধ্যে পৌঁছে যায়। সে স্পাইডারম্যানকে নিজের টিমের মধ্যে একেবারে অ্যাড করে নেয়, যার ফলে সে স্পাইডারম্যানকে একটি নতুন স্যুটও দিয়ে দেয়। এবং এখন টনি স্টার্কের টিমের মধ্যে ছিল তার বন্ধু জেমস রোডি, স্পাইডারম্যান, ব্ল্যাক উইডো, টিচালা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার এবং ভিশন। এবং এইভাবেই অ্যাভেঞ্জারের টিম দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবং এখন এয়ারপোর্টের মধ্যে এই দুটো টিম একে অপরের সামনে চলে আসে এবং এই দুটো টিমের মধ্যে
একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। লড়াইয়ের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা সুযোগ পেয়ে যাওয়ার পরেই সে বাকি বান্সকে নিয়ে ট্রেনের সাহায্যে হাইড্রার ক্যাম্পের দিকে চলতে শুরু করে, যাতে সে জিমোকে একেবারে আটকাতে পারে। এবং আয়রন ম্যান এবং জেমস রডি ক্যাপ্টেন আমেরিকাকে ধরার জন্য তাদের প্লেনের উপর একেবারে ধাওয়া করতে থাকে। এমনকি তাদের পিছনে ফ্যালকনও ছিল। জেমস রডি ভিশনকে বলতে থাকে সে যেন ফ্যালকনকে একেবারে নিচে ফেলিয়ে দেয়। ভিশন যখন নিজের মাইন্ড স্টোনকে ব্যবহার করে ফ্যালকনের উপর একেবারে অ্যাটাক করে দেয়, তখন ফ্যালকন ওখান থেকে একেবারে সরে যায় এবং এরপরে ওই অ্যাটাকটি জেমস রডির শুটের আগ রিয়েক্টরে গিয়ে লেগে যায় এবং এই আগ রিয়েক্টরটি জেমস রডির শুটকে একেবারে পাওয়ার দিত। জেমস রডি খুবই বেশি স্পিডে নিচের দিকে পড়ছিল। ফ্যালকন এবং আয়রন ম্যান তারা দুজনেই রডিকে বাঁচানোর জন্য তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা দুজনে তাকে ধরার আগে জেমস রডি একেবারে মাটির মধ্যে পড়ে যায়। জেমস রডি পুরোভাবে আহত হয়ে গিয়েছিল। টনি স্টার্ক ব্ল্যাক উইডোকে বলতে থাকে জেমস রডির পিঠের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে আঘাত লেগেছে বলে। আয়রন ম্যান এখানে এই ইনফরমেশন কেও পেয়ে যায় বাকি বান্সের সাথে যেই সাইকিয়াট্রিস্টটি একেবারে দেখা করতে এসেছিল সে আসলে আসল ছিল না, বরং তার আসল নাম ছিল জিমো। জিমো আসলে আসল সাইকিয়াট্রিস্টকে একেবারে মেরে দিয়েছিল এবং তারা সাইকিয়াট্রিস্টের বডির সামনে একটি মুখোশকেও দেখতে পেয়ে গিয়েছিল, যেই মুখোশটি ছিল বাকি বান্সে। টনি স্টার্ক বুঝতে পেরে যায় বাকি বান্সকে ফাঁসানো হয়েছে বলে। ব্ল্যাক প্যান্থারের পিতা অর্থাৎ যে ওয়াকান্ডার রাজা ছিল তাকে বাকি বান্স নয় বরং জিমো মেরেছিল। টনি স্টার্ক এখানে নিজের ভুলকে একেবারে বুঝতে পেরে যায় এবং এরপরে আয়রন ম্যান সেই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে ক্যাপ্টেন আমেরিকার বাকি সমস্ত সাথীদেরকে একেবারে রাখা হয়েছিল এবং এরপরে সে ফ্যালকনের কাছে পৌঁছে যায় যে জিমোর সমস্ত কথাই বলে দেয় তাকে এবং আয়রন ম্যান বলতে থাকে আমি নিজের ভুলকে বুঝতে পেরেছি এবং সে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন আমেরিকা এখন কোথায় গিয়েছে বলে, কারণ তার সাহায্যের দরকার রয়েছে। কিন্তু ফ্যালকন তাকে বলে তোমাকে ওখানে একা যেতে হবে। ফ্যালকন চায় না মিলিটারি অফিসাররাও আয়রন ম্যানের সাথে যাও বলে এবং এরপরে টনি স্টার্ক নিজের হেলিকপ্টারের মধ্যে বসে ওই জায়গা থেকে একেবারেই চলে যায় এবং সে হেলিকপ্টারের মধ্যে বসে একেবারে আয়রন ম্যান স্যুটকে পরে নেয় এবং সে সাইবেরিয়ার দিকে একেবারেই চলে যায় এবং অন্যদিকে জিমো সাইবেরিয়ার মধ্যে ওই হাইড্রার ক্যাম্পের মধ্যে পৌঁছে যায় যেখানে বাকি বান্সের মতো আরো 5টি সুপার সোলজার রয়েছে। তারা সবাই স্লিপিং চেম্বারের ভেতরে ছিল এবং এখানে আয়রন ম্যানও পৌঁছে যায় যে ক্যাপ্টেন আমেরিকা এবং বাকি বান্সের সাথে একেবারেই দেখা করে এবং আয়রন ম্যান বলতে থাকে আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছি এবং তারা ওই জায়গার মধ্যে একেবারে পৌঁছে যায় যেখানে 5টি স্লিপিং চেম্বার ছিল এবং তাদেরকে দেখানো হয় ওই 5টি সুপার সোলজারকে ঘুমের মধ্যেই কেউ গুলি করে একেবারে মেরে দিয়েছে। তখনই ওখানে একেবারেই জিমোর আওয়াজ আসে যে খুবই একটি শক্তিশালী দরজার সামনে ছিল এবং সে বলতে থাকে সেই এই 5টি সুপার সোলজারকে মেরেছে বলে এবং এই 5 জনকে জাগানো আমার উদ্দেশ্য ছিল না এবং আমার আসল উদ্দেশ্য ছিল তোমরা এখানে সবাই একসাথে আসো। এবং ক্যাপ্টেন আমেরিকা বলতে থাকে তুমি ওয়াকান্ডার রাজাকে এই জন্যই মেরেছো যাতে আমরা তোমার সামনে আসতে পারি এবং এই কথাটিকেই একেবারে ব্ল্যাক প্যান্থার শুনে নেয় এবং সে বুঝতে পেরে যায় তার পিতাকে বাকি বান্স নয় বরং জিমো মেরেছিল বলে। কিন্তু তারা সবাই জিমোর উপরে অ্যাটাক করার আগে জিমো ওখানে একটি ক্যাসেটকে চালিয়ে দেয় যেটি আসলে সাল 1991 এর ছিল এবং টনি স্টার্ক ওখানে দেখতে পায় বাকি বান্সই ছিল সেই মানুষ যে তার মাতা পিতাকে একেবারে মেরে দিয়েছিল। এই টেপটিকে দেখার পর টনি স্টার্ক পুরোভাবে আউট অফ কন্ট্রোলে চলে যায় এবং সে ক্যাপ্টেন আমেরিকাকে জিজ্ঞাসা করে তুমি কি এটা জানতে? এর উত্তরে ক্যাপ্টেন আমেরিকা বলে হ্যাঁ। এটিকে শোনার পর ক্যাপ্টেন আমেরিকার উপরে আয়রন ম্যান অ্যাটাক করে দেয় এবং এর সাথে সে বাকি বান্সকে একেবারে মেরে দিতেও চেয়েছিল এবং তাদের তিনজনের মধ্যে খুবই একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে যেখানে টনি স্টার্ক বাকি বান্সকে একেবারে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা তাকে একেবারে বাঁচাতে চেয়েছিল এবং এটা এজন্য নয় কারণ সে তার বন্ধু ছিল বলে, কারণ সে জানতো বাকি বান্স যখন স্টার্ককে মেরেছিল তখন সে তার কন্ট্রোলের মধ্যে ছিল না, সে পুরোভাবে আসলে হাইড্রার কন্ট্রোলে ছিল এবং এখন তাদের তিনজনের মধ্যে খুবই একটি বড় লড়াই চলতে থাকে। টনি স্টার্ক নিজের পাওয়ারকে ব্যবহার করে ক্যাপ্টেন আমেরিকাকে অনেকটাই দূরে ফেলিয়ে দেয়। বাকি বান্স টনি স্টার্কের একেবারে আগ রিয়েক্টরকে একেবারে ধরে নেয়। তখনই আয়রন ম্যানের বুক থেকে একটি খুবই শক্তিশালী রে বাইরে বার হয় যার ফলে বাকি বান্সের হাত যেটি আসলে তার পাওয়ার ছিল সেটি তার শরীর থেকে একেবারে আলাদা হয়ে যায় এবং এরপরে টনি স্টার্ক ক্যাপ্টেন আমেরিকার উপর একেবারে অ্যাটাক করে দেয় এবং যখন টনি ক্যাপ্টেন আমেরিকাকে একেবারে মারতে যাচ্ছিল তখন বাকি বান্স টনির একেবারে পাকে টেনে দেয়। এর ফলে ক্যাপ্টেন আমেরিকা একেবারে সুযোগ পেয়ে যায় এবং সে টনি স্টার্ককে তুলে নিয়ে একেবারে মাটির মধ্যে ফেলিয়ে দেয় এবং ক্যাপ্টেন আমেরিকা নিজের সিলকে ব্যবহার করে আয়রন ম্যানের মাস্কের উপর অ্যাটাক করতে থাকে যার ফলে আয়রন ম্যানের মাস্ক একেবারে ভেঙে যায়। কিন্তু সে নিজের শেষ অ্যাটাকটি তার মুখের মধ্যে নয় বরং সে আয়রন ম্যানের স্যুটের আগ রিয়েক্টরের উপর করে দেয় যার ফলে আয়রন ম্যানের স্যুট পুরোভাবে খারাপ হয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা চাইলে আয়রন ম্যানকে এখানেই মেরে দিতে পারত, কিন্তু সে জানতো টনি স্টার্কের রাগ
এখানে স্বাভাবিক এবং ক্যাপ্টেন আমেরিকা এখানে নিজের বন্ধু বাকি বান্সকে নিয়ে চলে যেতে চাচ্ছিল। তখন টনি স্টার্ক বলতে থাকে, তোমাকে এই শিল্ডটি আমার পিতা দিয়েছিল এবং তুমি এই শিল্ডের যোগ্য নও। ক্যাপ্টেন আমেরিকা নিজের শিল্ডকে ওখানে ফেলিয়ে একেবারে চলে যায়। অন্যদিকে আমাদেরকে জিমোকে দেখানো হয়, যার পিছনে এখন ব্ল্যাক প্যান্থার পৌঁছে গিয়েছে এবং জিমো ব্ল্যাক প্যান্থারকে বলতে থাকে, আমার ছেলে অ্যাভেঞ্জার টিমের অনেকটাই বড় ফ্যান ছিল, কিন্তু অ্যাভেঞ্জার যখন সোকোভিয়ার উপরে একেবারে অ্যাটাক করে দিয়েছিল তখন ওই অ্যাটাকের প্রভাবে আমার নিজের ছেলে, নিজের বউ, এমনকি আমার নিজের পিতাও একেবারে মারা যায়। এই কারণে সে অ্যাভেঞ্জার টিমকে হারাতে চেয়েছিল এবং এই জন্যই সে অ্যাভেঞ্জার টিমকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, যেটিকে আমি পুরোভাবে কমপ্লিট করে দিয়েছি। আসলে তোমার পিতা খুবই ভালো একটি মানুষ ছিল এবং তোমার পিতার মৃত্যুর জন্য আমার খুবই বেশি পরিমাণে দুঃখ হয়েছে। এবং এখানে জিমো নিজেকে একেবারে গুলি মারতে চেয়েছিল, কিন্তু ব্ল্যাক প্যান্থার তাকে একেবারে ধরে নেয় এবং তাকে সে অথরিটির হাতে একেবারে দিয়ে দেয়। অন্যদিকে আমাদেরকে টনি স্টার্ককে দেখানো হয় যে নিজের খোয়া হয়ে যাওয়া বন্ধুকে জেমস রডিকে চলতে সাহায্য করছিল এবং এরপরে জেমস রডি ধীরে ধীরে চলতেও শুরু করে দেয়। মিড ক্রেডিট সিনে আমরা ওয়াকান্ডাকে দেখতে পাই, যেখানে ব্ল্যাক প্যান্থার এবং ক্যাপ্টেন আমেরিকা বাকি বান্সকে ক্রাউসের মধ্যে একেবারে ঢুকিয়ে দেয়, যাতে সে নিজের ব্রেনকে পুরোভাবে রিকভার করতে পারে এবং যাতে কেউ তাকে আর কন্ট্রোল করতে না পারে। এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা স্পাইডারম্যানকে দেখতে পাই, যে আয়রন ম্যানের কাছ থেকে একটি গিফটকে পায়, যেটি আসলে একটি ওয়েব শুটার ছিল। এর সাথে এই মুভিটির কাহিনী একেবারে এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।